আজ ক্লাস 12 এর যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেই অধ্যায়টার নাম বায়ুমণ্ডলীয় গোলযোগ। কিছুদিন আগে আমফান নামক একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে আমাদের রাজ্যের 11টা জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। পরবর্তীকালে এই আমফানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন অঞ্চল এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল। সাগরদ্বীপ তছনছ হয়ে যায় এই আমফান ঝড়ের প্রভাবে। অনেকেই আমাদের মতো বয়সে যারা আছে তারা অনেকেই এই ঝড়ের এত তীব্রতা কখনো এর আগে প্রত্যক্ষ করেনি। এর আগে আয়লা, লায়লা থেকে শুরু করে বুলবুল একাধিক ঝড় এসছে, কিন্তু এই ঝড়ের তীব্রতা এত তীব্রতা, বলা হয়ে থাকে যে প্রায় 160 কিলোমিটার বেগে ঝড়টা আছড়ে পড়েছিল সাগরদ্বীপে। এত তীব্রতা কিন্তু এর আগে লক্ষ্য করা যায়নি। সেই বায়ুমণ্ডলীয় যে গোলযোগ, এই বায়ুমণ্ডলীয় গোলযোগ পড়ার ক্ষেত্রে আমরা এই ঘূর্ণিবাত প্রতিঘূর্ণিবাত নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটা এর আগে আমরা পড়ে এসেছি ক্লাস 8-এ, যখন ক্রান্তীয় ঘূর্ণিবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য কি সেটা জেনে এসেছি। তারপরে যখন ক্লাস 10-এ পড়েছি, ক্লাস 10-এও অবশ্যই বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই বায়ুমণ্ডল চ্যাপ্টারে অবশ্য করে আমরা ঘূর্ণিবাত কাকে বলে, ক্রান্তীয় ঘূর্ণিবাত বলতে কি বোঝো, প্রতীক ঘূর্ণিবাত বলতে কি বোঝো, ক্রান্তীয় ঘূর্ণিবাত প্রতীক ঘূর্ণিবাতের মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ক্রান্তীয় ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য কি, প্রতীক ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের আমরা সাধারণত যেটা নিয়ে আলোচনা করব, সেটা এই বায়ুমণ্ডলীয় গোলযোগ অর্থাৎ ঘূর্ণিবাত প্রতীক ঘূর্ণিবাত, এই বায়ুমণ্ডলীয় গোলযোগ নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা জানবো বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কি বোঝায়। বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে বোঝায় বায়ুমণ্ডলের সৃষ্ট যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের সন্নিহিত স্থানে আবহাওয়ার সমস্যা তৈরি করে, সেই সমস্ত প্রক্রিয়াগুলোকে বলা হয় থাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ। অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া বায়ুমণ্ডলের সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলের সন্নিহিত স্থানে বা ভূপৃষ্ঠের সন্নিহিত স্থানে সমস্যা তৈরি করে থাকে। এই বায়ুমণ্ডলীয় গোলযোগ দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ঘূর্ণিবাত, একটা হচ্ছে প্রতীক ঘূর্ণিবাত। আমরা আজকের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘূর্ণিবাত। আমরা জানবো ঘূর্ণিবাত কাকে বলে, ঘূর্ণিবাতের ব্যুৎপত্তিগত অর্থ কি, ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য কি, ঘূর্ণিবাতের শ্রেণীবিভাগ করব। এছাড়াও আমরা ঘূর্ণিবাতের বন্টন কোথায় কি নামে পরিচিত ঘূর্ণিবাত সে নিয়ে আলোচনা করব, ঘূর্ণিবাতের গতিপথ নিয়ে আলোচনা করব এবং এই যে ঘূর্ণিবাত রয়েছে, যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এছাড়াও ঘূর্ণিবাতের উৎপত্তি বা অনুকূল শর্তাবলী, উৎপত্তির অনুকূল শর্ত নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এছাড়াও আমরা ক্রান্তীয় ঘূর্ণিবাত যেটা আছে সেই ক্রান্তীয় ঘূর্ণিবাতের জীবন চক্র নিয়ে আলোচনা করব ও তার শ্রেণীবিভাগ করব। যাই হোক, প্রথমেই আমরা বলি যে ঘূর্ণিবাত, যাকে ইংরেজিতে বলে সাইক্লোন। এই সাইক্লোন শব্দটা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কুক্লস। সাইক্লোন শব্দটা স্বাভাবিকভাবে কুক্লস নামক গ্রিক শব্দ থেকে এসেছে। আর এই সাইক্লোন শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি ছিলেন হেনরি পিডিংটন। 1848 খ্রিস্টাব্দের সময় তিনি সর্বপ্রথম এই সাইক্লোন শব্দটা ব্যবহার করেছিলেন, যা গ্রিক শব্দ কুক্লস, KYKLOS, কুক্লস থেকে এসেছে, যার অর্থ সাপের কুণ্ডলী। অর্থাৎ বায়ু প্রবাহ সাপের কুণ্ডলীর মতো প্রবাহিত হওয়ায় একে সাইক্লোন বলে। বায়ু প্রবাহ সাপের কুণ্ডলীর মতো প্রবাহিত হওয়ার জন্য একে কি বলা থাকে? সাইক্লোন বলা হয় বা ঘূর্ণিবাত বলা হয়। তা ঘূর্ণিবাত কি?
ঘূর্ণিবাতে যদি আমরা একটা সংজ্ঞা অবশ্যই দেবো, ঘূর্ণিবাত কি? যে বায়ুমণ্ডলীয় গোলযোগের কেন্দ্রে নিম্নচাপ বাইরে উচ্চচাপ থাকে এবং যে বায়ুমণ্ডলীয় গোলযোগ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, সেই বায়ুমণ্ডলীয় গোলযোগ কিন্তু ঘূর্ণিবাত বা সাইক্লোন নামে পরিচিত। এই সাইক্লোন শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে। হেনরি পিটিংটন কত খ্রিস্টাব্দে? 1848 খ্রিস্টাব্দে। এই সাইক্লোন শব্দটার কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ কুকলস থেকে, KYKLOS, যার অর্থ কি? সাপের কুণ্ডল। এবার আমাদের জানতে হবে যে এই যে ঘূর্ণিবাত, সেই ঘূর্ণিবাতের কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা যখন ঘূর্ণিবাতের সংজ্ঞা দিলাম তার মধ্যে কিন্তু এর বৈশিষ্ট্যগুলো লুকিয়েছিল। যদি আমরা ভালো করে শুনতাম তাহলে জানতে পারতাম বৈশিষ্ট্যগুলো কি। প্রথম বৈশিষ্ট্য কি? এই কেন্দ্রে থাকে নিম্নচাপ, বাইরে থাকে উচ্চচাপ। এবং সাধারণত এই যে ঘূর্ণিবাতের সৃষ্টি হয় স্থলভাগ এবং জলভাগে উচ্চচাপ এবং নিম্নচাপের পার্থক্য জনিত কারণে কিন্তু ঘূর্ণিবাতের সৃষ্টি হয়। আমরা জানি যেখানে শীতলতা বিরাজ করে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়, যেখানে উষ্ণতা বিরাজ করে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং বায়ুর ধর্ম হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। এবং এই প্রবাহিত হওয়ার সময় স্বাভাবিকভাবেই ঘূর্ণিবাতের সৃষ্টি হয়ে থাকে। তাহলে ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। প্রথম বৈশিষ্ট্য যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে নিম্নচাপ, অর্থাৎ কেন্দ্রে নিম্নচাপ, বাইরে উচ্চচাপ থাকে। অভিমুখ, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে কি? অভিমুখ। এই বৈশিষ্ট্যটা বলতে গেলে আমরা বলবো কি? এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে উত্তর গোলার্ধে আমরা বলেছিলাম যে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে পেকে এই ঘূর্ণিবাত প্রবাহিত হয়ে থাকে। বায়ুচাপের সঙ্গে সম্পর্ক কি? বলছে বায়ুচাপের মাত্রা বৃদ্ধি পেলে ঘূর্ণিবাতের তীব্রতা বেশি হয়। যদি বায়ুচাপের পার্থক্য বেশি হয় তাহলে ঘূর্ণিবাতের তীব্রতা বেশি হয়। ঠিক আছে? অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে যে ব্যবধান, ঠিক আছে, সেটা যদি বেশি হয় তাহলে কিন্তু ঘূর্ণিবাতের তীব্রতা বেশি হয়, আর যদি কম হয় তাহলে ঘূর্ণিবাতের তীব্রতা কম। স্থায়িত্ব বলছে যে এই ক্রান্তীয় ঘূর্ণিবাত কিন্তু মানে ঘূর্ণিবাত দু রকমের হয়ে থাকে। আমরা জানি এটা ক্রান্তীয় ঘূর্ণিবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত পড়ে এসেছি। আর এখানে এই যে দু ধরনের ঘূর্ণিবাতের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণিবাতের স্থায়িত্ব কম আর নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের স্থায়িত্ব বেশি। যদি গতিবেগ পড়ি তাহলে ঘূর্ণিবাতের যে গতিবেগ থাকে, অর্থাৎ উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে যখন বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ কেন্দ্রের দিকে যখন বায়ু প্রবাহিত হয় তখন তার ঘন্টায় গতিবেগ থাকে 20 কিলোমিটার, আর এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 400 কিলোমিটার। আর সর্বনিম্ন গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ হতে পারে 400 কিলোমিটার। আকৃতি, এটি দেখতে ইংরেজি ভি আকৃতির মতো দেখতে, এমন আকৃতির মতো ইংরেজি ভি এর মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। ঘূর্ণিবাতের চক্ষু, বলা যায় যে ঘূর্ণিবাতের কেন্দ্রে যে নিম্নচাপ থাকে তো সেই নিম্নচাপ 35 থেকে 60 কিলোমিটার ব্যাসযুক্ত বৃত্তাকার অংশকে বলা হয় থাকে। এই 35 থেকে 60 কিলোমিটার ব্যাসযুক্ত বৃত্তাকার অংশকে বলা হয় থাকে ঘূর্ণিবাতের চক্ষু। আমরা আলোচনা করছি কি নিয়ে? আমরা আলোচনা করছি ঘূর্ণিবাত নিয়ে, তাই তো? বায়ুমণ্ডলীয় গোলযোগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বায়ুমণ্ডলীয় গোলযোগকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ঘূর্ণিবাত, একটা প্রতিঘূর্ণিবাত। সেই ঘূর্ণিবাত কাকে বলে, তার ব্যুৎপত্তিগত অর্থ কি, তার বৈশিষ্ট্য কি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো সেই ঘূর্ণিবাতের শ্রেণীবিভাগ। আমরা পড়ে এসেছি ক্লাস 8-এ, ক্লাস 10-এ পড়ে এসেছি ঘূর্ণিবাতকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, তাই তো? তাদের উৎপত্তিগত অবস্থান অনুসারে ঘূর্ণিবাতকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা ক্রান্তীয় ঘূর্ণিবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত। ক্রান্তীয় ঘূর্ণিবাতকে আবার আমরা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাতও বলে থাকি, যেহেতু এই ক্রান্তীয় ঘূর্ণিবাত উষ্ণমণ্ডলের সৃষ্টি হয় তাই জন্য একে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাতও বলে থাকি, তাই তো? এবং এই ঘূর্ণিবাত যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। আমাদের এই যে আমফান যে ঝড়টা হয়ে গেল সেই ঝড়টা কিন্তু একটা ক্রান্তীয় ঘূর্ণিবাতের বলে পরিচিত আর কি, ঠিক আছে? এবং এই বিধ্বংসী ভয়ঙ্কর হয়ে থাকে এবং এই ধ্বংসলীলা দেখে আমরা বুঝতেই পেরেছি যে এটা কতটা বিধ্বংসী হতে পারে। বলছে এই ক্রান্তীয় ঘূর্ণিবাতের ব্যাস থাকে প্রায় 650 কিলোমিটারের মতো এই ব্যাস থাকে, এবং এই যে শক্তি বলা হয় যে 10,000 পারমাণবিক বোমার সমান শক্তি থাকে এই ক্রান্তীয় ঘূর্ণিবাতের মধ্যে, যেটা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাত নামে পরিচিত। সেই ক্রান্তীয় ঘূর্ণিবাত বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাতের মধ্যে যে শক্তি থাকে তা 10,000 পারমাণবিক বোমার সমান শক্তি থাকে, এবং এর ব্যাস থাকে বিশাল অংশ জুড়ে 650 কিলোমিটার ব্যাস অংশ
আমাদের এই আগেই বলেছি যে এই যে ক্রান্তীয় ঘূর্ণিবাদ, এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ সাধারণত উভয় ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। কর্কট ক্রান্তীয় এবং মকর ক্রান্তীয় রেখা যেগুলো আছে সেই উভয় ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ উষ্ণমণ্ডলে আমি যদি বলি যে তাপমণ্ডল আমরা ভাগ করেছিলাম 10-8 যে তাপমণ্ডল, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এই তিনটি ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে এই উষ্ণমণ্ডল, নিম্ন অক্ষাংশ অন্তর্গত উষ্ণমণ্ডলে সাধারণত এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ লক্ষ্য করা যায়, এটা আমরা জানি। এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। বলতে পারি এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমরা ক্রান্তীয় ঘূর্ণিবাদের বন্টন নিয়ে আলোচনা করব। সেই বন্টন নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন দেশে এই বিভিন্ন নামে পরিচিত এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ কি, কোথায় কি নামে পরিচিত, একটু এখান থেকে সব প্রশ্ন এসে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিবাদ কোথায় কি নামে পরিচিত? সর্বপ্রথম বলি যে কোথায় কি নামে পরিচিত এটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ কোন অংশে দেখতে পাওয়া যায় বা কোন কোন সমুদ্রে দেখতে পাওয়া যায় সেটা একটু আলোচনা করে নিই। বলা যায় যে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেই ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে অংশটা রয়েছে, সেই মধ্য আমেরিকা যাকে বলা হয়, যে মধ্য আমেরিকার অন্তর্গত যে মেক্সিকো উপসাগর রয়েছে, ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেখানে কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরেও এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। আরব সাগর, বঙ্গোপসাগরেও এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। এছাড়া দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলেও কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। পশ্চিম দক্ষিণ প্রশান্ত মহাসাগরেও ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায় এবং অস্ট্রেলিয়ার পূর্ব এবং উত্তর পূর্ব উপকূলেও কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায়। তাহলে ক্রান্তীয় ঘূর্ণিবাদ পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দেখতে পাওয়া যায় বা সব সমুদ্রেই দেখতে পাওয়া যায়। তার মধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, তারপর দক্ষিণ ভারত মহাসাগর, সমস্ত অংশে দেখতে পাওয়া যায় এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ। আমরা আলোচনা করছি ঘূর্ণিবাদ নিয়ে। সেই ঘূর্ণিবাদের অন্তর্গত আমরা তিন ভাগ করছিলাম, অবস্থান বা উৎপত্তি অনুসারে ঘূর্ণিবাদকে কত ভাগে ভাগ করা যায়। সেই ভাগে অনুসারে আমরা প্রথম ভাগটা নিয়ে আলোচনা করছি, যে ভাগটার নাম ক্রান্তীয় ঘূর্ণিবাদ বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাদ। কাকে বলে জানলাম, উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিবাদ বা ক্রান্তীয় ঘূর্ণিবাদ, এবং তার বন্টন অর্থাৎ কোন কোন সমুদ্রে ক্রান্তীয় ঘূর্ণিবাদ দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের গতিপথ নিয়ে আলোচনা করে জানবো আর কি। বলছে যে এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ স্বাভাবিকভাবেই কিন্তু বাণিজ্য বায়ু দ্বারা প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে এটি চালিত হয়। সাধারণত বলা হয় যে 15 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ পশ্চিম দিকে চালিত হয়। 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটি মেরুর দিকে চালিত হয় এবং তারপর সেটা পূর্ব দিকে চালিত হয়। অর্থাৎ প্রথমে যেখানে ক্রান্তীয় ঘূর্ণিবাদের উৎপত্তি হয় সেখানে কিন্তু কি হয়, মানে স্বাভাবিকভাবেই পশ্চিম দিকে এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের উৎপত্তিটা বেশি লক্ষ্য করা যায়। তারপরে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এর সরণ লক্ষ্য করা যায় মেরুর দিকে, এবং একেবারে শেষে যখন ক্রান্তীয় ঘূর্ণিবাদ কিছু অবশিষ্ট থাকে তখন কিন্তু সেটা পূর্ব দিকে আমরা তার অভিমুখ লক্ষ্য করতে পারি। এবার এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। বলছে এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের ব্যাস কিন্তু 80 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আমরা যখন ঘূর্ণিবাদের ব্যাস সম্পর্কে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে যে ঘূর্ণিবাদের ব্যাস স্বাভাবিকভাবেই একটু বেশি হয়ে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিবাদের ব্যাস কিন্তু বলতে হবে স্বাভাবিকভাবেই এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের ব্যাস 80 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে তা মানে 50 কিলোমিটারের কম হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে তা 650 কিলোমিটার বেশি হয়ে থাকে। যাই হোক, এই ক্রান্তীয় ঘূর্ণিবাদের গতিবেগ যদি বলি, আমরা দুর্বল ক্রান্তীয় যে ঘূর্ণিবাদ লক্ষ্য করা যায় তার গতিবেগ 32 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিবাদের গতিবেগ থাকে 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাদের যে আমফান ঝড়টা আছড়ে পড়েছিল সেটা একটা ক্রান্তীয় ঘূর্ণিবাদ এবং সেই ক্রান্তীয় ঘূর্ণিবাদের গতিবেগ ছিল 160 কিলোমিটার গতিবেগ। কলকাতার উপর দিয়ে 113 কিলোমিটার গতিবেগে এই ঝড় প্রবাহিত হয়ে যায়। যাই হোক, তীব্রতা যদি বলা হয়, এই তীব্রতা যথেষ্ট বেশি, যেহেতু এই ক্রান্তীয় ঘূর্ণিবাদ স্বাভাবিকভাবেই সমুদ্রে উৎপত্তি লাভ করে, জলভাগে উৎপত্তি লাভ করে, অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং জলীয় বাষ্প সংগ্রহ করে হালকা হয়ে যায়
উষ্ণ হয়ে যায় এবং সেই কারণের জন্য এর তীব্রতা যথেষ্ট বেশি থাকে সমুদ্র অঞ্চলে, এবং সমুদ্র থেকে যখনই সেটা স্থলভাগে প্রবেশ করে তখন তার তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করে। যেমন আমরা এই দেখেছি আমফান ঝড়ের ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রে যখন আস্তে আস্তে ধীরে ধীরে ল্যান্ডফল করলো অর্থাৎ স্থলভাগ প্রবেশ করলো তখন তার তীব্রতা কমে গিয়েছিল অনেকভাবেই। আমরা প্রথমে শুনছিলাম যে এই আমফান ঝড় আসছে প্রায় 200 কিলোমিটার বেগে, 180 কিলোমিটার বেগে, 180 কিলোমিটার, তারপরে সেটা ল্যান্ডফল যখন করলো তখন দেখলাম সেটা 165 কিলোমিটার বেগে ল্যান্ডফল করছে, আর তার তীব্রতাটা কমে গেছে যখনই এটা স্থলভাগে প্রবেশ করেছে। অবশ্যই ভাবে এটি প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে। এতদিনে তো আমরা বুঝেই গেছি কেন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে আমরা বলছি, এতদিনে আমরা বুঝেই গেছি প্রাকৃতিক দুর্যোগের কিভাবে সৃষ্টি করছে। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করার অন্যতম কারণ যে আমরা দেখতেই পাচ্ছি যে কি বিভীষিকার সৃষ্টি হয়েছে। এখন অনেক জায়গায় কারেন্ট আসেনি, ঠিক আছে, এখন অনেক জায়গায় কারেন্ট ঠিক করা হচ্ছে, অনেক বড় বড় খুঁটি, অনেক বড় বড় গাছ, পুরনো গাছ সেগুলো সব উঠে পড়েছে, ভেঙে গেছে। এটা একটা প্রাকৃতিক বিশাল প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়, অবশ্যই বলা উচিত। নির্দিষ্ট সময় অর্থাৎ স্বাভাবিকভাবে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসার একটা নির্দিষ্ট সময় রয়েছে। বেসিক্যালি এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি লক্ষ্য করা যায়। এখন আমরা আলোচনা করব এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বন্টন। তো আলোচনা করেছি, সেখানে দেখেছি প্রশান্ত সব মহাসাগরই, ভারত মহাসাগর, সমস্ত মহাসাগরে নাকি ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় কি নামে পরিচিত এটা নিয়ে একটু আলোচনা করা দরকার, এবং অবশ্যই করে এখান থেকে শর্ট প্রশ্ন আসে সেই কারণের জন্য জেনে রাখা ভালো। আমরা টেনেও জেনে এসেছি, সেগুলো আমরা জেনে এসেছি যে ক্যারিবিয়ান সাগর বা মেক্সিকো উপসাগরে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। হ্যাঁ, এই ক্যারিবিয়ান সাগর বা মেক্সিকো উপসাগর এই ঝড় কি নামে পরিচিত? অর্থাৎ পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে এই ঝড় কি নামে পরিচিত? না হ্যারিকেন নামে পরিচিত। দক্ষিণ চীন সাগরে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। আমাদের আরব সাগর, বঙ্গোপসাগর এই সমস্ত সাগরে এই ঝড় সাইক্লোন নামে পরিচিত। দক্ষিণ ভারত মহাসাগর অর্থাৎ অস্ট্রেলিয়া যাকে বলা হয়ে থাকে, সেই অস্ট্রেলিয়ায় এই ঝড় উইলবিলি নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে এই ঝড় টর্নেডো নামে পরিচিত। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই ঝড় টাইফুন নামে পরিচিত। উত্তর ভারত মহাসাগরে এই ঝড় স্বাভাবিকভাবে ব্যাগুই নামে পরিচিত, অর্থাৎ ফিলিপিন্স দ্বীপপুঞ্জে এই ঝড় ব্যাগুই নামে পরিচিত, এবং জাপান উপকূলে এই ঝড় টাইফুন নামে পরিচিত। আর মিসিসিপি মিসৌরি নদী অববাহিকা এই ঝড় টর্নেডো নামে পরিচিত। যাই হোক, আমরা বুঝতেই পারছি যে স্বাভাবিকভাবে এই ঝড় কোথায় কি নামে পরিচিত। আরেকবার বলে দিচ্ছি, এই ঝড় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন নামে পরিচিত। এই ঝড় চীন সাগরে বা জাপান সাগরে টাইফুন নামে পরিচিত। এই ঝড় স্বাভাবিকভাবে আরব সাগর, বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। এই ঝড় অস্ট্রেলিয়ায় উইলবিলি নামে পরিচিত। মিসিসিপি মিসৌরি নদী অববাহিকায় এই ঝড় বা আমেরিকা যুক্তরাষ্ট্রে এই ঝড় টর্নেডো নামে পরিচিত, এবং জাপান উপকূলে এই ঝড় টাইফুন নামে পরিচিত। আর ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে এই ঝড় ব্যাগুই নামে পরিচিত। এগুলো থেকে কিন্তু সব প্রশ্ন আসে, সুতরাং এখান থেকে আমরা ভালো করে এটা পড়তে হবে আমাদের। শর্ট প্রশ্ন যেহেতু আসে সেখানের জন্য আমাদের ভালো করে এই কোথায় কি নামে পরিচিত সেটা জানতে হবে। এখন কথা হচ্ছে এই উৎপত্তি বা এই অনুকূল শর্তাবলী, মানে কি কারণের জন্য স্বাভাবিকভাবে এই ঝড়ের উৎপত্তি হয়, কি কি কারণ আর কি এই ঝড়ের উৎপত্তিতে দায়ী, সেটা আমাদের একটু জানা দরকার। তাই তো, আমাদের এই জানা দরকার কি না কোন কোন কারণগুলো এই ঝড়ের উৎপত্তির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। প্রথমেই বলা যায় যে এই ঝড় স্বাভাবিকভাবে উষ্ণ আর্দ্র বায়ুর যোগানের উপর নির্ভর করে তৈরি হয়। উষ্ণ আর্দ্র বায়ুর যোগানের উপর নির্ভর করে তৈরি হয়। স্বাভাবিকভাবে বলতে পারি যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সমুদ্রের সৃষ্টি হয়ে থাকে, এবং সমুদ্রে যথেষ্ট পরিমাণে উষ্ণ আর্দ্র বায়ুর যোগান পাওয়া যায়, এবং সমুদ্রের উষ্ণতা যখন 27°C বেশি হয় তখন কিন্তু এই ঝড় সৃষ্টি হয়। আমরা এই আমফান নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা একটা গবেষণা জানতে পেরেছিলাম যে এই আমফান আসছিল হচ্ছে যে বঙ্গোপসাগর দিয়ে, এবং বঙ্গোপসাগরের সমুদ্র জলের উষ্ণতা যেখানে একটি আমফান সৃষ্টি হয়েছিল সেখানে 28 থেকে 32°C মধ্যে ছিল, এবং সেই কারণের জন্য এই ঝড়টা এত গতিবেগ সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় যখন সমুদ্রের সৃষ্টি হয় তখন সমুদ্রের জলের উপরিপৃষ্ঠের উষ্ণতা থাকে প্রায় 27°C বেশি, এবং 27°C বেশি হলেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি লাভ করে, এবং যদি তার থেকে বেশি হয়
27 থেকে 28 থেকে 32°C হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু ঝড়ের বেশি তীব্রতর হয়েছিল। আরেকটা কারণ কি, এই ঝড়ের সৃষ্টির অনুকূলে আরেকটা শর্ত বলি কি, আরেকটা শর্ত হচ্ছে বলা যেতে পারে যে কোরিওলিস শক্তি। কোরিওলিস শক্তি কাকে বলে আমরা জানি, পড়ে এসেছি এর আগে। কোরিওলিস শক্তি কাকে বলে না, আমরা পড়েছি যে 1835 সালে গ্যাসপার ডি কোরিওলিস, ঠিক আছে, তিনি সর্বপ্রথম যে মানে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, তখন যে আবর্তন গতির কারণে যে বলের সৃষ্টি হয়েছিল, যে বলের কারণে পৃথিবীর সমস্ত বস্তুকে কি নিজের কেন্দ্র থেকে বাইরে দিকে ছেটকে দিত, সেই বলটাকে তিনি কি বলেছিলেন, কোরিওলিস শক্তি বা কোরিওলিস বল বলে অভিহিত করেছেন। এবং এই কোরিওলিস বলের কারণে কিন্তু কি হয় না, স্বাভাবিকভাবেই এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে বা ঘূর্ণিঝড় হয়ে থাকে। আর কি না, বায়ু সম্মেলন যাকে বলা থাকে, হচ্ছে এই নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ আইটিসিজেড অঞ্চল, যেখানে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল একই অপরের সঙ্গে পরস্পর মিলিত হয়, যাকে আমরা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বলে থাকি। এই আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বলেই কিন্তু এই ঝড়টা এত তীব্রতর হয়, তীব্র থেকে তীব্রতর হয়। আর কি না, সমুদ্রের অবস্থা বলতে পারি যে বিস্তীর্ণ সমুদ্রপৃষ্ঠ থাকা প্রয়োজন। আমি আগেই বলেছি যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কিন্তু সমুদ্র পৃষ্ঠে, স্থলভাগে সৃষ্টি হয় না, ঠিক আছে। তাই জন্য বিস্তীর্ণ সমতল মানে বিস্তীর্ণ আর কি জলভূমি হওয়া দরকার বা সমুদ্র পৃষ্ঠ হওয়া দরকার। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের অবস্থা এখানে বলতে গেলে, এবং সমুদ্রের গভীরতা অবশ্যই সমুদ্রের গভীরতা 60 থেকে 70 মিটারের বেশি হওয়া দরকার। হ্যাঁ, যে সমস্ত সমুদ্রের গভীরতা 60 থেকে 70 মিটারের বেশি, সেই সমস্ত সমুদ্রই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির পক্ষে আদর্শ বলে মনে করা হয়ে থাকে। তাহলে আমরা আলোচনা করছি যে আমরা আলোচনা করছি আমফান, যে আমফানের মতো একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ তার উৎপত্তি বা তার সৃষ্টির অনুকূল শর্তগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে। আমরা আলোচনা করছি স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলীয় গোলযোগ নিয়ে, যে চ্যাপ্টারটা প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে শেষ চ্যাপ্টার ক্লাস 12-এর, সেই প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে শেষ চ্যাপ্টার বায়ুমণ্ডলীয় গোলযোগ নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা জানলাম বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতে কি বোঝায়, তার সংজ্ঞা আমরা জানলাম, তার উদাহরণ জানলাম, এবং সেই উদাহরণের অন্তর্গত ঘূর্ণিবাত নিয়ে আলোচনা করছি। ঘূর্ণিবাতের বুৎপত্তিগত অর্থ জানলাম, সংজ্ঞা জেনেছি, তার বৈশিষ্ট্য জেনেছি, তার শ্রেণীবিভাগ করেছি, এবং সেই শ্রেণীবিভাগ এবং সেই ঘূর্ণিবাত সেই শ্রেণীবিভাগের অন্তর্গত দুটো ভাগের যে ভাগ, সেই ক্রান্তীয় ঘূর্ণিঝড় নিয়ে বা ক্রান্তীয় ঘূর্ণিবাত নিয়ে আমরা আলোচনা করছি। এবং সেই ঘূর্ণিবাতের বণ্টন নিয়ে আলোচনা করলাম, তার গতিপথ নিয়ে আলোচনা করেছি, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, এবং কোথায় কি নামে পরিচিত ক্রান্তীয় ঘূর্ণিঝড় তা নিয়ে আলোচনা করেছি, তার উৎপত্তি বা শর্তগুলি নিয়ে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে, আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমাদের এই আরব সাগর বা ভারত আমাদের এই বঙ্গোপসাগর, এই আরব সাগরে দুদিন আগে নিঃসর্গ নামে একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় এসেছিল, এবং যা আমাদের এই কলকাতার উপর দিয়ে প্রবাহিত যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমফানের তুলনায় অনেকটাই আর কি নিষ্প্রভ ছিল বা গতি কম ছিল বলতে পারি, এবং তবুও তা মুম্বাই কিন্তু ব্যাপক ক্ষতি করেছে। মুম্বাই শহরের উপর দিয়ে 130 বছরে এত ঝড়, এত বড় ঝড় দেখেন, মুম্বাই শহর বারবারই বেঁচে গেছে, কিন্তু এইবারে নিঃসর্গ তা বাঁচে। এই যে নিঃসর্গ, এই যে আমফান, এই যে বুলবুল, এই যে এই সমস্ত নামগুলো দেয় কারা, এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের এই নামগুলো দেয় কারা? এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে 2000 সালে ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব জলবায়ু সংস্থা, তারা একটা সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে যখনই এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসবে, তখনই এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে সাগরের সৃষ্টি হবে, সেই সাগরের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে বা সেই সাগরকে ঘিরে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশগুলো কিন্তু এই ঝড়ের নামকরণ করবে। এইভাবে দিল্লির মৌসুম ভবনে 2000 সালে আর কি, দিল্লির মৌসুম ভবনে এই ভারত মহাসাগরকে ঘিরে যে 8টা দেশ রয়েছে, সেই 8টা দেশ নিয়ে এরকম একটা কমিটি গঠিত হয়, এবং 8টা দেশ আগে থেকে 8টা করে নাম লিখে রাখে, এবং অর্ডার ওয়াইজ সেগুলোকে সাজানো হয়ে থাকে। হ্যাঁ, যার মধ্যে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ঠিক আছে, শ্রীলঙ্কা আছে, এরকম মালদ্বীপ আছে, অনেকেই আছে, আফগানিস্তান আছে, এরা সবাই আছে, যারা কিন্তু এই যে ভারত মহাসাগর এর অন্তর্গত আরব সাগর এবং বঙ্গোপসাগরের যে সমস্ত ঝড়ের উৎপত্তি হয়, তাদের নামকরণ করা হয় বা করে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে 1999 সালে কিন্তু ভারতের উড়িষ্যা উপকূলে সুপার সাইক্লোন এসেছিল। আসলে আমাদের এইখানে, অর্থাৎ আমাদের যে ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগরে এই যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, এগুলো আগে নাম ছিল সুপার সাইক্লোন। পরবর্তীকালে 2000 সালে আর কি ডব্লিউএমও তারা এই প্রতিবেশী দেশগুলোকে
নামকরণে স্বাধীনতা দিয়েছিল এবং সেই কারণের জন্যই নিঃস্বর্গ থেকে শুরু করে আয়লা লায়লা এই সমস্ত ভাবে অভিহিত করা হয়ে থাকে। যাই হোক, আমরা আলোচনা করছি কি, আমরা আলোচনা করছি কাঞ্চি ঘূর্ণিবাত নিয়ে, এবং কাঞ্চি ঘূর্ণিবাতের যেটা আলোচনা করতে গিয়ে আমরা এখন আলোচনা করবো কাঞ্চি ঘূর্ণিবাতের জীবন চক্র, অর্থাৎ কাঞ্চি ঘূর্ণিবাত কিভাবে সৃষ্টি হয় তার জীবন চক্র নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক এই কাঞ্চি ঘূর্ণিবাত সৃষ্টির পিছনে তার জীবন চক্র কটা পর্যায়ে গঠিত হয়ে থাকে। যেমন আমরা এর আগে পড়েছি যে স্বাভাবিক ক্ষয় চক্রের জীবন চক্র রয়েছে একটা, স্বাভাবিক ক্ষয় চক্র কটা পর্যায়ে সৃষ্টি হয়, তার মানে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কটা পর্যায়ে সৃষ্টি হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বলে রাখছি যে ক্রান্তীয় ঘূর্ণিবাতের জীবন চক্র 4টে পর্যায়ে শেষ হয়। ঠিক আছে, 4টে পর্যায় দিয়ে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিবাতের জীবন চক্র শেষ হয়। প্রথমেই বলে রাখি এই প্রাথমিক পর্যায়ে রয়েছে, যে প্রাথমিক পর্যায়ে আর কি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর কি, যে পর্যায়ে, এই পর্যায়ে সমুদ্রপৃষ্ঠের যদি উষ্ণতা 27°C হয় তখন সাধারণত এই পর্যায়ে সৃষ্টি হয়। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 27°C হলে তবেই কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জীবন চক্র শুরু হয়, যাকে আমরা প্রাথমিক পর্যায়ে বলি। তারপরে যে পর্যায় রয়েছে যাকে বিকাশশীল পর্যায় বলে থাকি, এই বিকাশশীল পর্যায়ে কি বলেছে না, বায়ুর চাপ অত্যন্ত মাত্রায় যদি হ্রাস পায় এবং নিম্নচাপ কেন্দ্রটা যদি আরো ঘনীভূত হয়, তাহলে কিন্তু এই বিকাশশীল পর্যায় শুরু হয়। বায়ুচাপ যদি অত্যন্ত মাত্রায় কমে যায় এবং কি হয় না, যদি নিম্নচাপের কেন্দ্রটা আরো ঘনীভূত হয়, তাহলে এই বিকাশশীল পর্যায় শুরু হয়। তারপর পরিণত পর্যায়। পরিণত পর্যায় স্বাভাবিকভাবে পরিণত পর্যায়কে আমরা আবার 4টে ভাগে ভাগ করেছি। যেমন বলা যেতে পারে যে শান্ত বলয়। যে ঘূর্ণিবাতের যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রটা হচ্ছে কি শান্ত বলয় নামে পরিচিত, যেখানে মৃদু বাতাস এবং মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যায় ঘূর্ণিবাতের কেন্দ্রে, যা 15 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে যে বলয় রয়েছে যাকে বিক্ষুব্ধ বলয় বলা হয় থাকে, এই শান্ত বলয়কে ঘিরে যে তীব্র বাতাস ও বৃষ্টিপাত যুক্ত বলয়ের সৃষ্টি হয় তাকে বিক্ষুব্ধ বলয় বলা হয় থাকে, যা 60 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তারপর যে বলা রয়েছে তাকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয় যাকে বলা থাকে, যেটা হচ্ছে শান্ত বলয় এবং বিক্ষুব্ধ বলয়কে ঘিরে অবস্থান করছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়। একেবারে শেষ পর্যায়ে যেটা দুর্বল বলয় নামে পরিচিত, সেই দুর্বল বলয়, সেখানে দুর্বল বলয় কি হয় না, ঘূর্ণিবাতের একেবারে শেষ ভাগ বা প্রান্ত ভাগ, যাকে লেজ বলছি আমরা, অবস্থিত এবং দুর্বল বায়ুযুক্ত অঞ্চল। ঠিক আছে, এই লেজ যাকে বলছি সেই লেজটা হচ্ছে দুর্বল বলয় নামে পরিচিত। আমরা আলোচনা করছি কি ক্রান্তীয় ঘূর্ণিবাতের জীবন চক্র। ক্রান্তীয় ঘূর্ণিবাত জীবন চক্র 4টি পর্যায়ে সম্পন্ন করে। প্রাথমিক পর্যায়ে সে উত্তপ্ত হয় 27°C বেশি টেম্পারেচার হলে। দ্বিতীয় পর্যায়ে তার বায়ুর চাপ হ্রাস পেলে স্বাভাবিকভাবে সেটা আরো ঘনীভূত হয়। ঠিক আছে, তারপরে পরিণত পর্যায়, সেই পরিণত পর্যায়কে আবার 4টে অংশে ভাগ করেছি, 4টে বলয়ে ভাগ করেছি, শান্ত বলয়, বিক্ষুব্ধ বলয়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয় এবং দুর্বল বলয়। এই দুর্বল বলয় হচ্ছে যে সেই বলয় যেটাকে লেজ বলা হয়ে থাকে ঝড়ের সেই অঞ্চলটা। যাই হোক, একেবারে শেষ পর্যায়ে যাকে বলা হয় থাকে সমাপ্তি পর্যায়ে যাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণিবাতের একেবারে শেষ অংশে, যখন ক্রান্তীয় ঘূর্ণিবাত আর কি মহাদেশের অভ্যন্তরে প্রবেশ করে যায় এবং জলীয় বাষ্প না থাকার কারণে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং বায়ুর গতিবেগ ও বৃষ্টিপাতও আস্তে আস্তে কমতে শুরু করে। যেমন আমরা দেখেছি যে কিছুদিন আগে যে আমাদের রাজ্যের উপর দিয়ে যে আমফান ঝড় হয়ে গিয়েছে, সেখানেও একই রকম অবস্থা সৃষ্টি হয়েছিল। যখন ঝড়টা এসেছিল তখন প্রচন্ড গতিবেগ নিয়ে, কিন্তু আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা পর তার গতিবেগ আস্তে আস্তে কমে যায়, ঝড়ের গতিবেগ কমে যায় এবং বৃষ্টিপাতও আস্তে আস্তে কমে যায়। এটা আমরা অবশ্যই দেখেছি। এই বিষয়ে আমাদের আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, এখন আমরা জানবো ক্রান্তীয় ঘূর্ণিবাতের শ্রেণী বিভাগ। ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কটা ভাগে ভাগ করা যায়। যদিও বলা যায় যে ক্রান্তীয় ঘূর্ণিবাতকে 4টে ভাগে ভাগ করা যায় সাধারণভাবে। হ্যারিকেন বা টাইফুন, ক্রান্তীয় ঝড়ঝঞ্ঝা, ক্রান্তীয় গোলযোগ বা পূবালী তরঙ্গ, আর ক্রান্তীয় নিম্নচাপ। এই 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু যদি আমরা বলি তার তীব্রতার ভিত্তিতে ক্রান্তীয় ঘূর্ণিবাতকে সাধারণত 2টো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিবাত, একটা হচ্ছে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিবাত। দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিবাতের অন্তর্গত যেগুলো আসে সেগুলো ক্রান্তীয় গোলযোগ, ক্রান্তীয় নিম্নচাপ। এগুলো এটা যথেষ্ট দুর্বল হয়, মানে
বাতাস জোরে থাকে না, বৃষ্টিপাতও তেমন হয় না খুব একটা। হ্যাঁ, কিন্তু আর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে শক্তিশালী মানে যেমন আমাদের এই আম্পান একটা শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় 160 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে, কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো।